বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ অথবা প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি দেশের আর্থসামাজিক উন্নয়নে খুবই প্রয়োজন। আমরা যদি প্রতিবেশী দেশগুলোর দিকে তাকিয়ে দেখি, মালয়েশিয়া অত্যন্ত সফলভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল হয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে বৈদেশিক বিনিয়োগ হয়েছে। ফলে দেশ দুটিতে কর্মসংস্থান হয়েছে ব্যাপকভাবে, বেড়েছে রপ্তানি, বেড়েছে উৎপাদন। 1972 সালের একটি পরিসংখ্যান যদি আমরা তাকিয়ে দেখি, বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মাথাপিছু আয় ছিল যথাক্রমে 91 মার্কিন ডলার, 216 মার্কিন ডলার এবং 467 মার্কিন ডলার, যেটা 2022 সালে এসে দাঁড়িয়েছে। যদি আমরা 2022 সালের পরিসংখ্যান দেখি তাহলে দেখব বাংলাদেশের এবং মাথাপিছু আয় হয়েছে 2688 ডলার, 6910 ডলার এবং 11993 ডলার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে। RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। প্রসঙ্গত কারণেই আজ আমরা আলোচনা করব বা আলোচনার বিষয় রেখেছি বিদেশি বিনিয়োগ। সুপ্রিয় দর্শক, শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কারা আছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজেট নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সাংহাই ইন্টারন্যাশনাল রিলেশন ইনস্টিটিউট দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক লিউ চং ই। চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমে যাচ্ছি জনাব আশিক চৌধুরী আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সুদূর বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটা দায়িত্ব গ্রহণ করেছেন। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। আমি জানতে চাচ্ছি যে এই দায়িত্ব গ্রহণের পরে আপনার স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনাটা কি? ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্বটা দিলেন, উনি প্রথমেই আমাকে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আমার একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশের FDI যেটাকে বলে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাকে কতটুকু বৃদ্ধি করতে পারি আমরা আমাদের আগের বেঞ্চমার্ক থেকে। তো সেটা করতে হলে কি করতে হবে? সেটা করতে হলে আসলে আমাদেরকে প্রথমে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে ঠিক করতে হবে, তারপরে ফরেন ডিরেক্ট ইনভেস্টরদের কাছে গিয়ে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে এবং তারপরে হোপফুলি ইনভেস্টমেন্ট আসা শুরু করবে। তো সেটাকে বেস করেই আমি আসলে একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম প্ল্যান করেছি। শর্ট টার্ম প্ল্যানের মধ্যে আছে প্রথমেই আমাদের এক্সিস্টিং ইনভেস্টর যারা আমাদের ক্রিটিক কিন্তু তারা আমাদের অ্যাম্বাসেডর হতে পারেন, তাদের কথাটা শোনা, তাদের কাছ থেকে শোনা যে তারা কী ধরনের সমস্যা ফেস করছেন এবং সেই সমস্যাগুলো আমরা রেজলিউশন করতে পারি কিনা। মিডিয়াম টার্মে আমরা যেটা করব সেটা হচ্ছে সরকারের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। আপনারা ওয়ান স্টপ শপের কথা শুনেছেন, সেখানে কিছু ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, সেগুলো হয়তো 3 থেকে 6 মাস অবধি সময় লেগে যেতে পারে, সেই জিনিসগুলো আমরা করব। আর লঙ্গার টার্মে আমরা যেটা করব, আমরা খুবই বাইল্যাটারালি স্পেসিফিক্যালি অ্যাঙ্কর ইনভেস্টরদেরকে টার্গেট করে কিছু ইনভেস্টমেন্ট রোড শো করবো বা ইনভেস্টমেন্ট বাইল্যাটারাল কিছু এঙ্গেজমেন্ট করব এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছি আমাদের আরেকজন অতিথি যিনি সুদূর চীন থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, মিস্টার লিউ। হাউ আর ইউ? থ্যাংক ইউ। I just what do you think? What are the positive aspect and obstacle to attracting foreign investment in Bangladesh? Okay. Thank you very much. I think I'm honored to participate in this important event together with Mr. Chaudhuri. As we know, Bangladesh is a developing country with 170 million people. The population is very large, and but it's a developing country. I ever visited Bangladesh for several times. I found that the people in Bangladesh, they are working very hard. They are desired to get rid of the current economic situation, but they are facing a lot of challenges. As we know, in the past 10 years, Bangladesh's economy developed very fast. But the largest economic pillar of Bangladesh is clothes making, and the other industries in Bangladesh is not so developed. And you are a very country dependent on agriculture, but the agricultural infrastructure is not so good. For example, the water
conservancy facilities is not good, is very poor. So I found Bangladesh, almost every field of Bangladesh, every industries of Bangladesh are needing investment, especially for the infrastructure of Bangladesh, because now the infrastructure is a bottleneck of Bangladesh's economic development. For example, the Chattogram port, it's very famous. It's a very famous port in the world, but it's a river port. We can find tens of thousands of tons of giant ships cannot dock at the port, and the goods in these ships can only be transported by barges. So it's caused a lot of problems for the development of Bangladesh. What is the obstacles for the investment? So I think Bangladesh needs domestic investment and foreign investment from other countries. But the foreign investment are facing some challenges maybe. If you would like to get economic and social development, the political and social stability is a precondition. So I think political and economic stability, we must realize political and social stability. And I think every party in Bangladesh should reach consensus on these issues. And the second is the stability of your policies of absorbing investment. For the vast numbers of developing countries, infrastructure construction require borrowing foreign debt, and many infrastructure need to be designed and constructed in advance. This is how China has come to be. But now we can find that a lot of Western countries, they don't want to see the development of the developing countries. So they created a lot of cheating theories to mislead the developing countries. So I think as a developing country, if you would like to get economic and social development, you should explore your own way based on your own experience and even lessons. থ্যাংক ইউ মিস্টার লি। আমরা আবারও যাচ্ছি জনাব আশিক, আপনার কাছে আইন তৈরি হয়েছে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে, তারপরও বিনিয়োগটা আসলে সেই হারে বাড়ছে না, এ বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। ওয়ান স্টপ সার্ভিসের মেজর দুইটা চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অ্যাওয়ারনেসটা আছে কিনা যথেষ্ট পরিমাণ বিজনেস কমিউনিটির মধ্যে, এঙ্গেজমেন্টের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিসে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি এটার কোয়ালিটি আসলে যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে কিনা, বা কোয়ালিটি অফ সার্ভিসটা আসলে এক্সপেক্টেড লেভেলে আছে কিনা। তো তার একটা বড় কারণ আমরা যখন একটু পিছের দিকে যাই তখন দেখতে পাই যে যদিও ওয়ান স্টপ সার্ভিস বলে আমরা বিডার একটা ওয়ান স্টপ সার্ভিস বলছি, ঠিক একইভাবে আমার আরেকটি সংস্থা বেজা, তারও কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিস আছে। এরকম 5টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, প্রত্যেকেরই আলাদা আলাদা করে ওয়ান স্টপ সার্ভিস আছে। তো একজন ইনভেস্টর যখন আসেন তখন সেই ফার্স্ট ওনাকে প্রথমে খুঁজে বের করতে হয় যে কোন ওয়ান স্টপ সার্ভিস দিয়ে উনি আসলে শুরু করবেন। তো এটা অলরেডি মাল্টি স্টপ সার্ভিস হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ওয়ান স্টপ সার্ভিসের সার্ভিসগুলো ব্যাক এন্ডে গভর্নমেন্ট এজেন্সির সাথে কানেক্টেড। তো অনেক সময় দেখা যায় যে যদিও উনি এখানে অ্যাপ্লিকেশনটা করেছেন কিন্তু ব্যাক এন্ডের প্রসেসটা এখনও ম্যানুয়াল রয়ে গেছে, ওটা ডিজিটাইজ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে ওই সার্ভিস যে এসএলএটা আমরা সেট করেছিলাম যে আমরা ধরেন 21 দিনের মধ্যে একটা স্পেসিফিক সার্ভিস প্রোভাইড করব, ওটার 21 দিনের মধ্যে তখন প্রোভাইড করা হয় না এবং ইনভেস্টার একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত যান। তো আমাদেরকে যেটা এনশিওর করতে হবে একই সাথে ইনভেস্টারদের অ্যাওয়ারনেসটা তৈরি করা, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে গভর্নমেন্ট মেশিনারিকে পাবলিক সার্ভিস যেটা আছে সেই পাবলিক সার্ভিসটাকে কতটুকু ডিজিটাইজ করতে পারি। এবং এই ডিজিটাইজ করার সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে ডিজিটাইজ মনে হচ্ছে কিনা। যেই কারণে আমি বলছি যে 5টা জায়গায় যদি ওয়ান স্টপ সার্ভিস থাকে এটা আসলে সেন্স মেক করে না। আমি যদি ইনভেস্টার হই, আমি তো 1.5 মাস আগে ইনভেস্টার ছিলাম, আমি যদি ইনভেস্টার হই তখন আমার আসলে একটা সিঙ্গেল ল্যান্ডিং পয়েন্ট দরকার, যে পয়েন্টে আমি ল্যান্ড করব, তারপরে আমার যেই সেবাটা লাগবে বা যেই সার্ভিসটা লাগবে সেটার উপর বেসিস করে আমাকে সিস্টেম একটা ডিফারেন্ট ডিরেকশনে পাঠিয়ে দিবে। তা আমি যদি বেবজায় যেতে চাই তাহলে ওই একই জায়গায় ল্যান্ড করব, আমি বেজায় যেতে চাইলেও এক জায়গায় ল্যান্ড করব, একই প্ল্যাটফর্মে যাব, তারপরে হচ্ছে গিয়ে আমি বিভিন্ন দিকে চলে যাব।
তো সেই আমব্রেলা ল্যান্ডিং পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা এই মুহূর্তে এক্সিস্ট করে না। এটা নিয়ে আমরা অলরেডি অ্যাকচুয়ালি কাজ শুরু করেছি, প্রধান উপদেষ্টার সাথেও কথা হয়েছে। তো আমরা এটা হয়তো 3 থেকে 6 মাসের মধ্যে এক্সিকিউট করে ফেলবো। তাতে অবভিয়াসলি ইনভেস্টরের জন্য সুবিধা হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের জন্য একটা বড় সুবিধা হবে। সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ডেটা নিয়ে একটা বড় সমস্যা আছে। আপনি যখন সরকারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের পরিমাণটা কত লোকাল বা এফডিআই লেভেলে, তখন কিন্তু আমাদের ওই ইনভেস্টমেন্টের ইনফরমেশনটা কালেক্ট করা আমাদের জন্য ডিফিকাল্ট, বিকজ এই মুহূর্তে আসলে কোনো সিঙ্গল পয়েন্টই নাই যেখান থেকে আমি ইনভেস্টমেন্ট ইনফরমেশনটা কালেক্ট করতে পারি। এফডিআই যে নাম্বারটা বলা হয় সেটা সেন্ট্রাল ব্যাংকের ক্যাপিটাল অ্যাকাউন্টের ফ্লোর উপর বেস করে একটা ডেফিনেশনের ক্যালকুলেশন করে বলা হয়, বাট অ্যাকচুয়াল এফডিআই ক্যালকুলেট করা ওইটা ছাড়া আমাদের কোনো সোর্স নেই। অ্যাট দ্য সেম টাইম লোকাল ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করার আমাদের কোনো সিঙ্গুলার সোর্স নেই। তো যখন আমরা সব কিছুকে একটা সিঙ্গেল ল্যান্ডিং পয়েন্ট দিয়ে রুট করব, তখন আসলে আমাদের পক্ষে মিডিয়ার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে, এবং আমাদের রিসার্চ যারা করেন ওনাদের জন্য সুবিধা হবে যে ওনারা ওই এক জায়গা থেকে আসলে ফুল ইনভেস্টমেন্ট পিকচারটা দেখতে পাবেন। আর ওনার একটা কোয়েশ্চেনের আমি একটু উত্তর দিতে চাই, and if I switch to English if you don't mind. No. So and thank you for joining the event today. It's great to see you, and hopefully at some point we'll see you face to face in Bangladesh. So the point you mentioned about port, we take it very seriously, and I completely agree with you that the port system we have today doesn't necessarily depict the right picture if I compare ourselves with the other markets that you would have the same level of investment appetite for, and therefore the government is currently looking at the alternatives to the Chittagong port. So one, we need to make the Chittagong port a bit more efficient. I think there is space to be a bit more efficient, whether we bring in a new operator who can run it better, whether we bring in new equipment to make it better. And at the same time, if you have heard very recently, we have decided to roll out an IT system called National Single Window, which essentially digitizes the entire billing process in the Chittagong port. It's going to go live on 28th of February next year, which will essentially mean all the manual paperwork you need to do for customs at the port becomes entirely digital. That should by default reduce a huge amount of time and space you need. The other thing that we are actually also rolling out is called Authorized Economic Operator. So this is a green channel equivalent that you see in Vietnam or UK, where if you have a specific license as an importer or an exporter, your goods are not checked at the port at all. You just go automatic out of the port, and it's only checked in random in your own facility. Therefore, you reduce huge amount of time at the port. And then finally, we are looking at the Bay Terminal project and also the Matabari Deep Sea Port project. I actually came back from one meeting on Bay Terminal this morning. So it's on the top of our mindset, and we will hopefully get to a decision very, very quickly so that we can start that process. It will probably take about 3 to 5 years to build, but at least if we start the process in 3 to 5 years' time, you'll have a proper seaport where you can bring and take goods away from. Thank you. Okay, thank you very much for telling me us. Yeah, logistics is very important for the economic development for any country. Thank you. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আশিক। আমি আবার যেতে চাই মিস্টার লিও আপনার কাছে। দ্য কোয়েশ্চেন ফর ইউ মিস্টার লিও, রিগার্ডিং সাউথ এশিয়া, especially Chinese relation with Bangladesh, what can be done for future strengthen the relationship? What is your advice? For China and the South Asian countries, especially Bangladesh, China would like to cooperate economically, politically, and actually on every fields. We would like to cooperate with South Asian countries. As we know, after the establishment of our bilateral diplomatic relations in 1975, the bilateral relations developed very smooth, and it will not be influenced by any political changes and political parties changes. But we must admit that in the past decades, our bilateral relations, the development of our bilateral relations was influenced by some geopolitical or some regional powers influence. We must admit that. And in the future, we must find ways how to avoid such influences. And how to improve our bilateral relations. I think, firstly,
we should enhance our cultural exchanges and people-to-people exchanges. We should enhance our mutual understanding. We must learn each other, our languages. Chinese should learn Bengali, and more Bengali people should learn Chinese, I think, because this year I invited 2 youth delegations from Bangladesh to visit China. And many Bangladesh young friends told me that they feel not so comfortable when they walking in the street of Shanghai, because they found Chinese people don't speak English. They found they cannot exchange with them. I think why Chinese should speak English? Because actually in China, most of the people cannot speak English. My English is not good, you can find. So I think the Bangladesh young people can learn some Chinese, and the Chinese can learn some Bengali. We can enhance our understanding. The mutual understanding and the mutual exchanges of young people is very important, I think, for the development of our bilateral relations in the future. And secondly, I think we should enhance our political parties exchanges, because in the past, Chinese government just keep very close relations with some political parties, but not all the political parties in Bangladesh. I think in the future, Chinese government and the CCP should enhance its relations with different political parties in Bangladesh. The political parties exchanges is also very important for the development of our bilateral relations. We can learn each other through this process. Thank you. থ্যাংক ইউ মিস্টার লিউ, থ্যাংক ইউ মিস্টার লিউ। আমি আবারও জনাব আশিক আপনার কাছে আসতে চাই। আসলে এইটা মানে এতদিন ধরে দেখে আসা এক ধরনের, আমরা যতটুকু মিডিয়ায় আলোচনা হয় বা নিউজপত্রে বা পত্রিকায় দেখি, যে কোনো বিদেশি ব্যবসায়ী যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, মানে বাংলাদেশে বিনিয়োগের এই যে জটিলতাগুলো, ধরেন বিডা, পেজা, সিটি কর্পোরেশন, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়। তখন সে ভাবে যে আসলে আমি কেন আসলাম, বা কেন আমি এই জায়গায় আছি, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, যে কথাটা প্রচলিত আছে বাংলা ল্যাঙ্গুয়েজে। তো এই পরিস্থিতি থেকে বাংলাদেশ কবে উদ্ধার হবে, বা কোনো সলিউশন নিয়ে আপনারা কী ধরনের কাজ করছেন? And I do want to say to my dear guest here that I completely agree with you on the language piece. I'm actually teaching my children how to learn Mandarin. They're bilingual, they know English and Bengali, but they're trying to learn Mandarin. I think it's more important probably for Bangladeshis to learn Mandarin than any other language, to be honest. How the trade flow is moving, that is a very, very strong weapon you can have in your arsenal if you're growing up as a youngster. So আমি যদি আপনার প্রশ্নে ফেরত আসি, আসলে এটা কিভাবে ইমপ্রুভ হবে, কবে হবে? আমরা তো একটা বাংলাদেশ 2.0 ভিতর দিয়ে গেছি, এটাই হয়তো আমাদের ইমপ্রুভ করার সুযোগ। আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিচ্ছি। প্রথমত আমরা দেখেন, আমাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্যাট ইটসেলফ আই সি অ্যাজ এ পজিটিভ ফর ইনভেস্টার্স, বিকজ আমি প্রাইভেট সেক্টর থেকে এসেছি। আমাদের বিডাতে তো টিপিক্যালি প্রাইভেট সেক্টর থেকে এরকম লিডারশিপ রোলে কাউকে আগে দেওয়া হয়নি। তো তার মানে সরকারের একটা ইচ্ছা আছে যে ওই গ্যাপটাকে ব্রিজ করার জন্য, যে প্রাইভেট সেক্টর আসলে কিভাবে দেখে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে এবং তারা কি ধরনের ইমপ্রুভমেন্ট চায়, সেটার ওই কনভারসেশনটা যাতে শুরু হয়, ওই কনসালটেশনটা যাতে শুরু হয়। তো একটা মডেল নিয়ে আমরা অলরেডি চিন্তা করছি, সেটা হচ্ছে যে আমরা একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেল রোল আউট করবো আমাদের বিডার ভিতরে, এবং সেটা সবগুলা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির জন্যই অ্যাপ্লিকেবল হবে। সেটা হচ্ছে যে আমরা ইনস্টেড অফ ইনভেস্টরকে যাতে বিভিন্ন সংস্থায় না ঘুরে শুধু আমার কাছে এসেই উনি পুরাটা পেতে পারেন, সেটার জন্য আমরা ব্যাংকিং সিস্টেমে যেরকম কর্পোরেট RM থাকেন, সেরকম আমরা কিছু রিলেশনশিপ ম্যানেজারকে রিক্রুট করব। আচ্ছা, যদি কোনো হাই ভ্যালু ইনভেস্টর আমাদের কাছে আসেন, তাহলে উনি ওনার সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্টের কাছে আসবেন, তিনি হবেন হচ্ছে সেই রিলেশনশিপ ম্যানেজার। আচ্ছা, সেই রিলেশনশিপ ম্যানেজার তখন আসলে সরকারের বিভিন্ন সংস্থা ঘুরে ওনাকে ওই সেবাটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক যেভাবে ব্যাংকিংয়েও আপনি যদি ডিপোজিট চান বা লোন চান, ব্যাক এন্ডে কিন্তু ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, কিন্তু ফ্রন্ট এন্ডে যখন একজন বড় কর্পোরেট আসেন, উনি কিন্তু একজনের সাথেই কথা বলেন। ঠিক সেই মডেলটাকে আমরা আসলে সরকারের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি, যে ইনভেস্টরের সাথে যে ইন্টারাকশনটা হবে ওটা একটা সিঙ্গেল পয়েন্টে হবে, যাতে ওনাকে বিভিন্ন সংস্থা ঘুরে এই সার্ভিসগুলো নিতে না হয়। এটা খুবই ভালো উদ্যোগ, এবং এটা যদি বাস্তবায়ন খুবই তাড়াতাড়ি সম্ভব হয় বা যত দ্রুত সম্ভব,
এটা আমাদের বিদেশি বিনিয়োগ বা বিদেশি ব্যবসায়ীদেরকে আকর্ষণ করার জন্য অত্যন্ত ভালো একটা পদক্ষেপ হবে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও মিস্টার লিউ আপনার কাছে, ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ ডিরেক্টর অফ Center for China Studies in Bangladesh, which is in University of Dhaka. We want to know, we know that an exchange program already started through it. What your long-term plan of the center? Okay, yes, just as you know, I'm the Chinese director of the CCS, and Professor Samsada Mutuza from DU is Bangladeshi director of the center. Actually, this center is a collaborative research institute. We would like to enhance our cultural and people-to-people exchanges, and we would like to share our development experience through the center. Actually, we would like to become a premier high-standard platform for cultural exchange and people-to-people engagement. It seeks to lead China-related research institute in Bangladesh and emerge as a pivotal hub for China-related scholarship in South Asia and Southeast and even Southeast Asia, and with unwavering commitment to excellency and global outlook. CCS aims to transcend borders, emerging as a beacon of knowledge with influence extending far beyond regional confines. That's our long-term aim. থ্যাংক ইউ মিস্টার লিউ। জনবাসী, উনি আমরা যতটুকু জানি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সেন্টার ফর চায়না স্টাডিজ, যেটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক না, এটা বাংলাদেশের বিভিন্ন সেক্টর, স্টুডেন্ট, বিভিন্ন পেশাজীবী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী সবাইকেই হচ্ছে এক ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে চীন বাংলাদেশ, তারা চীনে যাবেন, চীনের বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরবেন, দেখবেন, ডেভেলপমেন্ট দেখবেন, কীভাবে তারা দারিদ্র্য বিমোচন করেছেন, এগুলো জ্ঞান অর্জন করবেন এবং এগুলো নিয়ে বাংলাদেশে কীভাবে কাজ করা যায় সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। অলরেডি এরকম একটা দুইটা টিম অলরেডি ভিজিট করেছে, তো সেটা নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম এটার বিষয়ে যদি আপনি আরও কিছু যোগ করতে চান বা আপনি আরও কিছু বলতে চান। আমার মনে হয় উদ্যোগটা খুবই সময় উপযোগী এবং খুবই অ্যাবসলিউটলি ইটস এ নেসেসারি। আমি যেটা একটু আগেই বলেছি যে দেখেন, গ্লোবাল ট্রেড ফ্লো যেটাকে আমরা বলি সেটা কিন্তু এখন অনেক রিজনালাইজড হয়ে গেছে। ইনফ্যাক্ট বাংলাদেশের আপনি যদি পিছের দিকে তাকান যে বাংলাদেশে এফডিআই কোন কোন দেশ থেকে এসেছে, সেই টপ পাঁচটা দেশের মধ্যে চায়না অলরেডি আছে। কিন্তু সামনে কোন কোন দেশ থেকে আসবে সেই লিস্টটা যদি আমি করার চেষ্টা করি, তাহলে আমি অ্যাজ চিফ মার্কেটিং অফিসার ফর বাংলাদেশ আই উড হ্যাভ পুট চায়না অ্যাট দ্য টপ। সবচেয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে আমার চায়না থেকে ইনভেস্টমেন্ট আসার। চায়না থেকে ইনভেস্টমেন্ট যখন আমি আনতে চেষ্টা করব, তখন আমাকে কি এনশিওর করতে হবে যে চাইনিজ ইনভেস্টর যখন বাংলাদেশে উনি আসবেন, তখন ওনার পক্ষে যাতে বাংলাদেশে বিজনেস করাটা অনেক ইজি হয়, উনি বাংলাদেশে কালচারালি ফিট করতে পারেন। উনি বাংলাদেশে শুধু তো আসলে একজন মানুষ যখন একটা দেশে ল্যান্ড করেন, তার কিন্তু বাচ্চার স্কুল থেকে শুরু করে সব ধরনের তার যে ধরনের খাওয়া পছন্দ করে সেই সব সফট জিনিসপত্র থেকে শুরু করে অ্যাকচুয়াল বিজনেসের জিনিসপত্র সব কিছুকে উনি মেজার করেন। তো এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের বাংলাদেশের ওই ক্যাপাসিটিটা তৈরি করবে যে চাইনিজ ইনভেস্টর যখন বাংলাদেশে অপারেট করতে চাবেন, তখন উনি ল্যাঙ্গুয়েজ বলেন, কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে বলেন, উনি ওই সুবিধাগুলো পাবেন এবং উনি হয়তো আমাদেরকে আরও ফার্দার ইনভেস্টমেন্টকে galvanize করবেন। So I would highly welcome and I would absolutely be happy to work with you together to see if we can do more about it. Thank you. আমি আরেকটু যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশে বর্তমানে চীনা বিনিয়োগের কী অবস্থা, এবং আমরা দেখেছি যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল আছে, আমরা কি এরকম কোনো পরিকল্পনায় যেতে পারি কিনা, এটা এক ধরনের আলোচনা। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোকে দেশভিত্তিক করে বা কোনো দেশের দায়িত্ব দিয়ে বা কোনো দেশ পুরো একটা দেশকেন্দ্রিক হয়ে গেলে এইভাবে কোনো বেনিফিটেড আশা করা যেতে পারে কিনা, এটা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে আপনি? বাংলাদেশে চীনের যে ইনভেস্টমেন্ট, ইনফ্যাক্ট বাংলাদেশে যে কোনো দেশেরই টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুটা অত বড় না আমাদের জিডিপির তুলনায়। সো চীনকে আলাদা করে পয়েন্ট আউট করা হয়তো সুযোগ নেই, বাট এটা বলতে পারি যে সব দেশের থেকেই আমরা যে ইনভেস্টমেন্ট আমাদের চাওয়া বা পাওয়া উচিত সেই লেভেলে ইনভেস্টমেন্ট আমরা এখনও পাইনি। তো তাহলে আমরা অর্থনৈতিক অঞ্চলে ফেরত যাই যে সেইটাকে এনেবল করার জন্য অর্থনৈতিক অঞ্চলে আমরা কি করতে পারি। আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড যে আমরা ইনফ্যাক্ট চিন্তা করছি যে
চীনের জন্য একটা স্পেসিফিক অর্থনৈতিক অঞ্চল আমরা তৈরি করতে পারি কিনা, যেটা চীনের ইনভেস্টরদের জন্য একটা স্পেশাল ইকোনমিক জোন হবে। ঠিক যেরকম নারায়ণগঞ্জে জাপানিজদের কিন্তু একটা স্পেশাল ইকোনমিক জোন আছে 2500-এ, এবং সেটাই আমাদের কিন্তু সবচেয়ে সফল ইকোনমিক জোন। তো চায়নার সাথে ইকোনমিক জোন নিয়ে অলরেডি আমাদের কথা হচ্ছে। আমরা একটা জায়গাকেও ইয়ারমার্ক করে বেশ কিছু দূর কাজ নিয়ে এগিয়ে গিয়েছি। সেটা চট্টগ্রামে একটা ইকোনমিক জোন নিয়ে কথা হচ্ছে, যে সেটা শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্ট ডেভেলপড ইকোনমিক জোন। ইনফ্যাক্ট জাপানিজ ইকোনমিক জোনেও কিন্তু আসলে জাপানিজ ইনভেস্টর ছাড়াও অন্য দেশে ইনভেস্টাররাও আসতে পারেন। ঠিক একইভাবে চাইনিজ ইকোনমিক জোনেও হয়তো অন্য ইনভেস্টাররা আসতে পারবেন, কিন্তু যখন আপনি একটা ইয়ারমার্ক করে একটা দেশের জন্য ইকোনমিক জোন করবেন, তখন ওই দেশে ইনভেস্টারদের জন্য এটা একটা এডিশনাল পার্ক হিসেবে কাজ করে। ওনারা মনে করে যে ওখানে গেলে ওনাদের জন্য আসলে যেহেতু ডেভেলপারটাই চাইনিজ, ওনাদের জন্য ওখানে ফিট ইন করা খুব ইজি হবে। কারেক্ট। Mr. Liu, at the end of the program, just one question for you. We would like to know what your plan to the Golden Jubilee of Bangladesh and China diplomatic relations. Thank you very much for this question. I think next year, because it's 50th anniversary of our bilateral relations, and for the Center for China Studies, firstly, we will continue to improve the mechanism and the institutional construction of CCS, while cooperating with the University of Dhaka to improve the campus environment. We plan to build a Chinese-style garden at DU to create a beautiful environment and facilitate activities for DU students. And secondly, CCS plans to hold the China-Bangladesh High-Level Strategic Forum in conjunction with the 50th anniversary of our bilateral diplomatic relations, inviting senior experts from China, Bangladesh, and other South Asian countries to discuss the development of China-Bangladesh relations, regional cooperation, and the response to our common challenges. And thirdly, in 2024, the center organized the Bangladesh Young Leaders Delegation to China and the Bangladesh Young Diplomats Delegation to China, which achieved complete success. We will continue to hold such events, and I hope that young elites from different fields in Bangladesh will actively sign up, apply for the event, for the program. And fourthly, once a month, I think the CCS would like to invite Chinese experts or Bangladeshi experts in China to give lectures in Dhaka to exchange ideas on topics such as governance, economic development, energy transition, environmental protection, and climate change, and other issues both sides are interested in. And fifth, we will continue to invite senior scholars from Bangladesh to visit and exchange ideas in Shanghai. Now, the senior visiting scholar from Bangladesh has arrived in Shanghai just last week. So we will continue this program next year. And lastly, but last not least, CCS will continue to contract research projects in 2025. And the projects contracted by CCS this year, I think will be completed next year. And so a series of project report release conferences will be held next year. Thank you. Thank you, Mr. Liu. জনাব আশিক, ছোট করে আপনার কাছে যেটা জানতে চাই, বাংলাদেশের অনেক ইনভেস্টর, অনেক উদ্যোক্তা আছেন যারা ভালো কাজ করছেন। তো চীনে বিভিন্ন রকমের বিভিন্ন আন্তর্জাতিক ফেয়ার হয়ে থাকে, এক্সপো হয়ে থাকে। বিডা বাংলাদেশি এই জাতীয় উদ্যোক্তা বা বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে তাদেরকে প্রমোট করার জন্য কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো পরিকল্পনা বা কোনো আয়োজন করছে কিনা? সো বাংলাদেশের যারা ইনভেস্টর আছেন তাদের দুইভাবে আমরা আসলে সাহায্য করতে পারি। প্রথমত, ওনাদের প্রোডাকশন ফ্যাসিলিটি বা ম্যানুফ্যাকচারিংটা কিন্তু বাংলাদেশি হবে। ওনারা চীনে যদি এক্সপোর্ট করতে চান, সেটার জন্য ওনারা ফাইনালি প্রথমে আমাদের এখানে আসলে প্রোডাকশনটা করবেন। সেই প্রোডাকশন ফ্যাসিলিটেশনটা আমাদেরকে ঠিকভাবে করতে হবে।
এখন একটা বড় সমস্যা ওনারা ফেস করেন, যেটা আমি অনেকখানি দেখেছি। ইনফ্যাক্ট আমি যেহেতু ইকোনমিক জোন এর দায়িত্বে আছি, যে সরকার থেকে যখন ওনাদেরকে ইউটিলিটি সার্ভিসেসগুলো প্রমিস করা হয়, সেটা আসলে অনেক সময় ঠিকভাবে সরকার ওই প্রমিসটা রাখতে পারে না। আমাদের দেশে ফর এক্সাম্পল গ্যাসের একটা শর্টেজ কিন্তু আছে। সেই শর্টেজটাকে মাথায় রেখেই আসলে আমাদের একটা স্ট্রাকচার্ড ওয়েতে এগোতে হবে, যাতে আমরা ইনভেস্টরদেরকে যেটা প্রমিস করি সেটা আমরা ডেলিভার করি, যেটা আমরা পারবো না সেটা আমরা তাদেরকে প্রমিস না করি। কারণ একজন ইনভেস্টরের জন্য সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে উনি একটা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, কিন্তু তারপরে ওনাকে আমরা ইউটিলিটি সার্ভিসগুলো প্রোভাইড করতে পারছি না। সো সরকারের সাথে ইনভেস্টরদের এই ডায়ালগ এবং এই কোলাবোরেশনটাকে আমাদের এনশিওর করতে হবে। সেটা এনশিওর করার জন্য আমরা বিডা থেকে বেশ কয়েকটা উদ্যোগ হাতে নিয়েছি। আর চায়নায় গিয়ে আমাদের নিজেদেরকে মার্কেট করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা কিছু কাজ করছি। এটার প্রথম স্টেপটা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে গল্পটা, এই গল্পটা আসলে ঠিকভাবে বলতে পারা। তো এই গল্পটাই আমরা কিন্তু অনেক বছর ধরে একভাবে বলেছি। এই গল্পটাকে একদম কনসাইজভাবে, একদম ওয়াই বাংলাদেশ এবং ওয়াই বাংলাদেশি প্রোডাক্ট, এই জিনিসটাকে আমাদের খুবই ক্রিস্টালাইজ করে এমন একটা পজিশনে নিয়ে আসতে হবে যাতে অন্য সাইডে আমার যেই কাস্টমার আছেন উনি যাতে আমার গল্পটা শুনে ইমিডিয়েটলি কনভিন্সড হয়ে যান। তো এইটার জন্য আমরা একটা স্মল প্রাইভেট সেক্টর স্পেশালিস্টদের একটা টিম করেছি, যারা ওনারা আসলে সবাই দেশের স্বার্থে দেশের সেবা করার জন্যই আমাদেরকে সাহায্যটা করছেন। ওনারা এটার জন্য কোনো আলাদা ধরনের রেমুনারেশনও নিচ্ছেন না, বাট বেশ কিছু স্পেশালিস্ট কনসালটেন্টদেরকে নিয়ে আমরা বসেছি যে আমরা ওই কোর ন্যারেটিভটাকে সেট করে দিতে চাই এবং সেটা ইন্ডাস্ট্রিকে হেল্প করতে চাই। আর আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে প্রাইভেট সেক্টর ইজ ভেরি স্মার্ট, ওনারা খুব ভালো করেই জানেন কি করতে হবে। সো ওনাদেরকে আমাদের জাস্ট আসলে ওনারা যে হার্ডলগুলো ফেস করেন সেগুলো যদি আমরা রিমুভ করে দিতে পারি, দে উইল ব্রিং বিজনেস ফর দ্য কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আশিক। থ্যাংক ইউ মিস্টার লিও, জনাব আশিক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ।